আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুমানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নিউইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় মামলা, নিউইয়র্ক থানায় অভিযোগ দিলেন আক্তার হোসেন। জঙ্গিবাদহীনতার নিশ্চয়তা নেই, সতর্ক বার্তা এটিইউ প্রধান রেজাউল করিমের। সীমিত পরিসরে নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন, কৃষিতে বড় প্রণোদনা ঘোষণা। লাদাখে জেএনজি প্রজন্মের বিক্ষোভে রক্তপাত, সাংবিধানিক সুরক্ষার দাবিতে উত্তাল সীমান্ত। রিয়াদে শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম কমেডি উৎসব, বিতর্কের কেন্দ্রে সৌদি আরব। ফুটবলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগপন্থী কর্মীদের হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেছেন। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 1টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি এ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আক্তার হোসেন জানান, বিমানবন্দরে হামলার পর সন্ধ্যায় আবারও একদল ব্যক্তি হোটেলের লবিতে হামলার চেষ্টা চালায়। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্য ও শুভানুধ্যায়ীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে তদন্ত কর্মকর্তার পরামর্শে তিনি আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেন। এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে, এবং সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি প্রিসেক্টে এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন। তার প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা পুলিশের রয়েছে সেখানে এসেছি, এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। আক্তার হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা শুধু শারীরিক আক্রমণই চালায়নি, বরং হত্যা চেষ্টা ও প্রাণনাশের হুমকিও দিয়েছে। তিনি জানান, যারা ওই দিন আক্রমণে জড়িত ছিল তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন, এবং ইউএনের যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি। আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক, আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব, এবং আমরা এই কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব, এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না। বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় ও সহনশীল মুসলিম দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। তবে বর্তমানে দেশে জঙ্গিবাদ নেই বলা হলেও ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তাই জঙ্গিবাদ প্রতিরোধে এটিইউর মতো বিশেষায়িত ইউনিটের কার্যক্রম অব্যাহত রাখা অপরিহার্য। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাড়িধারায় এটিইউ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের মাটি ও মানুষ সবার, তাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। এক্ষেত্রে বিশেষায়িত ইউনিটের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা এবং গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসাধারণকে সঠিক তথ্য প্রদানে উৎসাহিত করতে ইনফরমেট অ্যাপ এবং একটি বিশেষ যোগাযোগ নম্বর চালু করা হয়েছে বলে তিনি জানান। তথ্যদাতার গোপনীয়তার সর্বোচ্চ গুরুত্বে রক্ষা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আগামী নভেম্বর থেকে সীমিত পরিসরে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বৃহস্পতিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্বীপটি খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেহেতু এটি জাতিসংঘ ঘোষিত হেরিটেজ এলাকা, তাই প্রবাল সহ সামুদ্রিক জীব বৈচিত্র্য সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সাথে আমরা একযোগে কাজ করছি। আমাদের ট্যুরিজম বোর্ড, এই জাহাজ শিল্প, কারণ ট্যুরিজম খোলার আগে আমাদেরকে সকল বিষয়টা একাধারে যেমন পর্যটকদের নিরাপত্তা দিতে হবে, আর যেহেতু এটা আমাদের ইউএন ট্যুরিজমের একটা হেরিটেজ জায়গা, আমাদের প্রবাল সবকিছু সংরক্ষণের জন্য আমরা 1 নভেম্বর থেকে আশা করছি খুলব সীমিত, যেটা আমাদের 2000 করে প্রতিদিন যাবে। এবং এই বিষয়ে একটা সফটওয়্যার আমরা অলরেডি তৈরি করেছি।
এই সফটওয়্যার এখন ইন্টিগ্রেশন করে জাহাজ শিল্পের সাথে ইন্টিগ্রেশনের কাজটা চলমান আছে। আশা করি আমরা নির্দিষ্ট সময় এটা ওপেন করতে পারবো, যেটা নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। অন্যদিকে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কৃষি জমি সংরক্ষণে কঠোর বিধান রেখে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, কোনো অবস্থাতেই ফসলের জমি নষ্ট করা যাবে না। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের গত 1 বছরের সাফল্য অর্জন ও সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়। আগামী সপ্তাহের ভিতরেই আমরা এই মিটিংটা করে আমরা চূড়ান্ত অনুমোদনটা দিয়ে দিব। এখানে আমরা এই সারের ডিলার ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা পরিবর্তন আনব। এটার ক্ষেত্রে আমরা নিয়ম করতে দিচ্ছি যে এটা জোনিং করা হচ্ছে, কোন জায়গায় 3 ফসল হয়, কোন জায়গায় 2 ফসল হয় এবং কোন জায়গায় 1 ফসল হয়। 3 ফসল এবং 2 ফসল এলাকায় কোনো অবস্থায় কোনো ধরনের কনস্ট্রাকশন করা যাবে। ভারতের হিমালয় সীমান্তবর্তী অঞ্চল লাদাখে জেএনজি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। সাংবিধানিক সুরক্ষা ও রাজ্য মর্যাদার দাবিতে আয়োজিত এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 4 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। সহিংসতার মধ্যে স্থানীয়ভাবে ক্ষমতাসীন দলের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বুধবার সকালে লাদাখ অ্যাপেক্স বডি নেতৃত্বে চলমান কর্মসূচি 15তম দিনে প্রবেশ করে। আগের রাতে 2 প্রবীণ অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে আন্দোলনকারীরা লকডাউনের ডাক দেন। সরকারের পক্ষ থেকে আলোচনায় বিলম্ব ক্ষোভকে আরও তীব্র করে তোলে। এরই প্রেক্ষিতে ক্ষুব্ধ তরুণরা আন্দোলনের কেন্দ্র মার্টিয়ার্স মেমোরিয়াল পার্ক থেকে বেরিয়ে সরকারি ভবন ও রাজনৈতিক কার্যালয়ের দিকে অগ্রসর হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাদাখ অ্যাপেক্স বডির সমন্বয়ক জিগমাত পালসোর এই ঘটনাকে লাদাখের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিন হিসেবে অভিহিত করেছেন। তার মতে, যারা সাংবিধানিক অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নেমেছিলেন তাদের ওপর প্রাণঘাতী দমন নীতি প্রয়োগ করা হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গত 6 বছর ধরে লাদাখের জনগণ শান্তিপূর্ণ পদযাত্রা ও অনশন কর্মসূচির মাধ্যমে রাজ্য মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়ে আসছিলেন। 2019 সালে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর অঞ্চলটি আইনসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এর ফলে লাদাখ সম্পূর্ণভাবে আমলাতান্ত্রিক শাসনের অধীনে চলে যায়, যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বের সুযোগ নেই। আগামীকাল শুক্রবার থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক কমেডি উৎসব। টানা 13 দিন ব্যাপী আয়োজন চলবে আগামী 9 অক্টোবর পর্যন্ত। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 50 জন খ্যাতনামা কমেডিয়ান। দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হলেও উৎসবকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যেই নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ তুলেছে, সৌদি সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতে এই ধরনের সাংস্কৃতিক আয়োজনকে ব্যবহার করছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অংশগ্রহণকারী কিছু কমেডিয়ানের প্রতিনিধি ও ব্যবস্থাপকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে উৎসবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একাধিক জনপ্রিয় কমেডিয়ান অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন কেভিন হার্ট, ডেভ চ্যাপেল, আজিজ আনসারি, পিট ডেভিনসন এবং জিমি কার। আয়োজকরা একে বিশ্বের সবচেয়ে বড় কমেডি শো হিসেবে অভিহিত করেছেন। আজকে 3টি বাংলাদেশ ক্রীড়া অঙ্গনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। একই দিনে 2 ভিন্ন অঙ্গনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিকেলে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে 2-0 গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের কিশোররা। আর রাতেই এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তান ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে অলিখিত সেমিফাইনালের আবহ, যেখানে জয়ী দলই ফাইনালে উঠবে। ফুটবল ম্যাচের শুরুতেই বাংলাদেশ আক্রমণাত্মক কৌশল গ্রহণ করে। ম্যাচের 3য় মিনিটে পাকিস্তানের গোলরক্ষক ও ডিফেন্ডারের সমন্বয়হীনতার সুযোগ নিয়ে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল প্রথম গোল করেন। গোলরক্ষকের দ্বিধাগ্রস্ত গ্রিপ এবং ডিফেন্ডারদের ভুল পাস বাংলাদেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে। মাত্র 1 মিনিট পর ফরওয়ার্ড অপুর ডান প্রান্ত থেকে দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের রক্ষণ ভাগ ভেদ করে কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন। প্রথম 4 মিনিটেই 2 গোলের লিড নেওয়ার পর বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। এবার ক্রিকেটের খবর।
এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ওঠার লড়াই আজ নতুন মাত্রা পেয়েছে। সাবেক ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক দীনেশ কার্তিক এই ম্যাচে বাংলাদেশের সম্ভাবনাকেই বেশি উজ্জ্বল বলে মনে করছেন। তার বিশ্লেষণে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরমেন্স প্রদর্শন করছে। অন্যদিকে পাকিস্তান প্রায়ই বড় ম্যাচে চাপ সামলাতে ব্যর্থ হয়। কার্তিকের মতে অভিজ্ঞতা প্রতিরোধ করার ক্ষেত্রে পাকিস্তানের কিছু দুর্বলতা রয়েছে, বিশেষত চাপের মুহূর্তে। বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরমেন্স নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তার মতে দলের নতুন প্রজন্ম ইতিমধ্যে বেশ কিছু চমকপ্রদ সাফল্য এনে দিয়েছে। এর আগে তিনি মন্তব্য করেছিলেন, বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছাতে সক্ষম হবে। পাকিস্তানকে শক্তিশালী দল হিসেবে স্বীকার করলেও তিনি মনে করেন, যদি বাংলাদেশ শুরু থেকে নিয়ন্ত্রিত কৌশলে খেলে তবে ম্যাচের ফল নিজেদের পক্ষে ঘোরানো সম্ভব। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।